ইউনূস সাহেব কি তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ পার্ট ছিলেন? ডেফিনেটলি এটা তো হতেই হবে। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা কিন্তু এটা বলেছেও যে লন্ডনে তারেক রহমানের সাথে যখন আলোচনা হয়েছিল তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমার কাছে খুব দুঃখ লাগে ইলিয়াস সাহেব যে গুম হলো বিএনপি সংসদে এই বিলটা যখন উঠে আমি খুব ব্যথিত হই যে ইলিয়াস সাহেবের যে সহধর্মিণী উনিও এইটা বাতিলের পক্ষে রায় দিয়ে ওনার স্বামীকে গুম করা হয়েছে। সেই গুম কমিশন অধ্যাদেশ যখন বিএনপি বাতিল করতে চায় তখন তার সহধর্মিণী সেটার পক্ষে রায় দেয় শুধুমাত্র দলে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য। এটার জন্য আসলে আমি বিএনপিকে সরাসরি দোষারোপ করি না, কারণ হচ্ছে বিএনপির বর্তমান নেতৃত্ব নিজের ইচ্ছায় দেশ চালাচ্ছে কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। আমার বারবার মনে হয় যে ভারতের পরিকল্পনায় দেশ চলছে। আমার বারবার মনে হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া যেই কার্যক্রমগুলো আছে সেইগুলো বিএনপিকে দিয়ে ভারত পরিচালনা করতে চাইছে এবং জনাব সালাউদ্দিন সাহেব সেটার মূল দায়িত্বে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সীমান্তে ওপার থেকে 2টা গুলি আসলে 10টা গুলি ফেরত যেত, এইটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু 2001-এর আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমল দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহির্বিশ্বের কোনো দেশের সামনে নাকেও খত দেননি, দস্তখতও দেন নাই। উনি সম্মানের সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি। তো অতএব আমাদের কাছে ওই মডেলটা আছে, দিস ইজ পসিবল। আপনি হিম্মতের সাথে বাঁচবেন কিনা এই সিদ্ধান্ত আপনার। মানে আপনি কি শেখ হাসিনা হয়ে আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী হতে চান, নাকি ওইখানকার তিলকওয়ালি মুখ্যমন্ত্রী হতে চান, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত নিতে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মতো যদি শহীদ হয়ে যেতে হয়, তারই তো সন্তান জনাব তারেক রহমান। উনি কেন শীত দ্বারা খাড়া করে সেই সিদ্ধান্ত নিতে পারবেন না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পারলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পারলে, তাদের রক্ত জনাব তারেক রহমান পারবেন এটা আমি বিশ্বাস করি না। তাকেও পারতে হবে, তিনি পারছেন না কেন? বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা স্লোগান দেয় আমার নেত্রী আমার মা বন্দি হতে দিব না, কিন্তু যখন বন্দি করতে আসে তখন এসকর্ট করে জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা বালুর ট্রাক সরানোর জন্য যায় না। যখন সিদ্ধান্ত হয়েছিল বালুর ট্রাক সরানোর জন্য তখন ছিল 18 দলীয় জোট, 20 দলীয় জোট, সকলে মিলে আমরা যাব। বিএনপির নেতারা বালুর ট্রাক সরানোর দিন নিজেদের মোবাইল বন্ধ করে বসেছিল। জামাতের নেতারা রাজপথে গিয়েছিল এবং শিবিরের 2 জন ওই দিন শহীদ হয়েছিল। 17 বছর ক্ষমতায় থাকার না পরেও বিএনপির নেতাদের অর্থের অভাব হয় নাই, ব্যবসারও অভাব হয় নাই। তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে, লুটপাট করেছে, এখনও তারা করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে থাকতে সর্বপ্রথম বলেছিলেন যে দেশে ফিরে আসা আমার একার সিদ্ধান্ত নয়। তো সেখানেই প্রথম প্রশ্নটা জাগে ওনার হয়ে 18+ অ্যাডাল্ট একটা মানুষ দেশে আসবে কি আসবে না? বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের কর্ণধার দেশে আসবে কি আসবে না, সেই সিদ্ধান্ত উনি একা নিতে পারে না, তাহলে কে নেয়? জিয়া পরিবারের কেউ যদি না থাকে তাহলে বিএনপি 17 টুকরা হবে, কারণ বিএনপিতে কেউ কাউকে মানে না। স্থায়ী কমিটির 3 জন সদস্য আমাদের সাথে মিটিংয়ে বসলেও আমরা দেখতাম নিজেদের ভিতরে খুঁটিনাটি গোলমাল শুরু হয়ে যেত ওই মিটিংয়ের মধ্যে। জনাব তারেক রহমান এবং ইউনূস সাহেবের সেই বিবৃতিটা, যৌথ বিবৃতি এসেছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং অন্যান্য বিষয়, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা। একটা রাজনৈতিক দলের প্রধান এবং একটা দেশের প্রধানের যৌথ বিবৃতি কোনোদিন হয় নাই, পৃথিবীর ইতিহাসে হয়। এনসিপি 11 দলীয় ঐক্যে এসছে নির্বাচনের ঠিক প্রাক্কালে, একদম শেষ মুহূর্তে। এনসিপি নিজেও নিশ্চিত ছিল না যে তারা বিএনপির সাথে জোট করবে, জামাতের সাথে জোট করবে, নাকি একক নির্বাচন করবে। এনসিপিরা আসার পরেই কিন্তু আমাদের 300 আসন বন্টন কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। তারা আসার পর আবার নতুন করে বন্টনের কাজ আমাদের করতে হয়েছে, যেই কারণে আমাদের ঘোষণা দিতেও দেরি হয়। আমি যেটা দেখতে পাই, জামাতের নেতারা 365 দিন একই, নির্বাচনে আগেও যিনি মাথায় টুপি পরতেন নির্বাচনের পরেও পরে। মানে নির্বাচনকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা সালাউদ্দিন সাহেবের মতো মৌসুমি টুপি পরেন না। 365 দিন যিনি পরেন তিনি পরেন, আর যিনি পরেন না তিনি পরেনই না। বিএনপি আওয়ামী লীগকে খুব চমৎকারভাবে ব্যবহার করেছে, এটা আমার কাছে মনে হয়। নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা, তাদের ভোট ব্যাংককে নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা, তাদের অবৈধ অর্থ এবং অবৈধ অস্ত্রকে ব্যবহার করা, গায়ের জোর, পেশি শক্তি। নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের যে সমঝোতাটা ছিল
আমার কাছে মনে হয়, এটা ব্যক্তিগত মতামত। তো সেইটাকে বিএনপি খুব ভালো মতো আওয়ামী লীগকে ব্যবহার করেছে। এখন তারা ক্ষমতায় চলে আসার পরে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যাপারে তাদের খুব বেশি আগ্রহ আছে বলে আমার মনে হয় না। অতীত ইতিহাস যেই জিনিসটা বলে, শেখ হাসিনা যখন ভারত থেকে অতীতে ফেরত এসেছিল, তার ১৩ দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে। এটা আমার ধারণা জনাব তারেক রহমানের মনে আছে যে শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো শহীদ প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে যেতে পারে। তো সেটা আমার মনে হয় উনি চাইবেন না। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের যেই চাওয়া পাওয়া, যদি আপনি চিন্তা করেন শুধুমাত্র হাসিনা হটাও, ব্যাপারটা তো তা না। মানে একটা সংস্কারের পরিকল্পনা ছিল, তো সেই সংস্কারটা তো হয় নাই। সেই সংস্কার হওয়ার কোনো সুযোগও দেখা যাচ্ছে না। এই সব কিছু মিলিয়ে ওই জুলাইটা আসলে মানে আমার কাছে বলতে খারাপ লাগে, বাট ব্যাড। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে, এমন কিছু পরিবার আছে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশের রাজনীতিকে শেপ করে আসছেন। এমন একটা নাম হচ্ছে প্রধান পরিবারের নাম। এই পরিবার থেকে এসেছে মুসলিম লীগের প্রেসিডেন্ট, এই পরিবার থেকে এসেছেন প্রাদেশিক সংসদের ডেপুটি স্পিকার, এই পরিবার থেকে এসেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের যে অন্তহীন সংগ্রাম, সেই সংগ্রামের একজনের পর একজন সম্মুখ নায়ক। আজকে আমাদের পডকাস্টে উপস্থিত হয়েছেন সেই পরিবারেরই বর্তমান কর্ণধার জনাব রাশেদ প্রধান। জনাব রাশেদ প্রধান, আপনাকে আমাদের পডকাস্টে অনেক স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ভাইয়া, শুরুতেই আমরা হচ্ছে আপনার পরিবারের ঐতিহ্যের ব্যাপারটাতেই চলে যাব। এরকম একটা পলিটিক্যাল লেগাসিওয়ালা পরিবারের সদস্য হিসেবে নিজের উপর প্রত্যাশার চাপ কতটুকু অনুভব করেন? কতটুকু পূরণ করতে পারছেন বলে মনে হয়? প্রত্যাশা জনগণের পক্ষ থেকে অনেক থাকে, এটা স্বাভাবিক। জনগণের কাজই হচ্ছে প্রত্যাশা করা। এখন আমি এই জায়গার কম্প্যারিজনটায় যাই না, কখনোই যাই না। কারণ হচ্ছে এক একটা মানুষের ক্যারেক্টার এক এক রকম। ধরেন আমার দাদা যিনি পাকিস্তান পিরিয়ডের স্পিকার ছিল অথবা মুসলিম লীগ করত, তার সাথে কখনোই আমার মরহুম পিতা শফিউল আলম প্রধানের কম্পেয়ারটা হবে না। কারণ ওনার ধারাটা ডিফারেন্ট ছিল। উনি অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স করতেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতেন। তার রাজনীতিটা ছিল অন্য ধরনের। আমার রাজনীতিটা কিছুটা বাবার মতো, কিন্তু একটা নতুনত্ব আছে। এই নতুন ধারার জেনজি পলিটিক্স, তরুণদের নিয়ে রাজনীতি করতে যেয়ে সেই ৭০ দশকের মুসলিম লীগের চিন্তা চেতনা অথবা ৮০-৯০ দশকের শফিউল আলম প্রধানের চিন্তা চেতনার সাথে একটা নতুনত্ব আনতে হয়। না হলে ওই কালচারাল গ্যাপটাও হয়, মানুষের সাথে ওই কমিউনিকেশন গ্যাপটাও সৃষ্টি হয়ে যায়। প্রত্যাশা অনেক থাকে। স্পেসিফিক্যালি আগের জেনারেশনের মানুষ যারা, তারা আবার আমার মধ্যে আমার মরহুম পিতাকে খুঁজেন, বা তারও আগের যারা, তারা আমার মধ্যে আমার মরহুম দাদাকে খুঁজেন। তো সেই জায়গাটা খুঁজতে যেয়ে আসলে একটা অ্যাডিশনাল প্রেশার আসে, বাট এইটাকে আমি খুব একটা গুরুত্ব দেই না। আমি আমার মতো করে পথ চলার চেষ্টা করি। আপনার রাজনীতির যাত্রাটা ঠিক কিভাবে? রাজনীতির যাত্রা বলতে গেলে এটা আসলে ডিফিকাল্ট। আমার দাদি খুব মজার একটা কথা বলতো, সেটা হচ্ছে আমার মরহুমা দাদি আমাকে বলতো যে আমি প্রথম রাজনৈতিক স্লোগান শুনেছি যখন আমি মায়ের পেটে ছিলাম। কারণ আমার মাও রাজনীতি করতো, ছাত্র রাজনীতিতে ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, তৎকালীন আওয়ামী লীগের যে ছাত্রলীগ ছিল সেই কেন্দ্রীয় কমিটিতেও ছিল। তো পরবর্তীতে যখন জাগপা গঠন হয়, আমার দাদি আমাকে বলতো যে তুই যখন তোর মায়ের পেটে, তখন তোর মা ঢাকার রাস্তায় ভুকা মিছিল করেছিল, মানে জনগণের খাবারের দাবিতে। তো উনি বলতেন যে প্রথম স্লোগান তুই কানে শুনেছিস যখন মায়ের পেটে ছিল। তো এইটা আসলে কাব্যিক কথা। দৃশ্যমান রাজনীতির কথা যদি বলেন, তাহলে আমার প্রথম যে দৃশ্যটা চোখে পড়ে তখন আমার বয়স ৮ বছর। ভারতীয় সীমান্ত অভিমুখে জাগপার মিছিল যাচ্ছে, বেরুবাড়ি গণমিছিল, এবং সেই মিছিলে ভারতের ওই পাশ থেকে ট্যাঙ্ক নিয়ে আসা হলো, গুলি ছোড়া হবে। আর আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান ওইখানের করিডোর অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন। তো এই ট্যাঙ্ক এবং পরিবেশ পরিস্থিতি দেখে যে জিনিসটা মানে জনগণের মধ্যে একটা চাপ সৃষ্টি হলো যে আর যাবো কি যাবো না, এরপর তো গুলি আসবে। তো সেই সময় মাইক নিয়ে শফিউল আলম প্রধান আমার মরহুম পিতা যেটা বলেছিল, মিছিলের অগ্রভাগে আমার পুত্র এবং কন্যা থাকবে। তো বলে আমার বয়স তখন ৮ বছর, আমার বড় বোনের বয়স ১৩ বছর। আমাদেরকে মিছিলের অগ্রভাগে দিয়ে দেওয়া হলো। আমার হাতে জাতীয় পতাকা দেওয়া হলো, আমার বোনের হাতে দলীয় পতাকা দেওয়া হলো। তো উনি মাইকে বললেন যে ভারত থেকে যদি গুলি আসে, প্রথম গুলি আমার সন্তানরা খাবে, তারপরের গুলি আমার গায়ে লাগবে, তারপর জনগণ। এইবার কি যাবেন কিনা মিছিলে? তো তখন আসলে জনতার ঢল নেমে আসলো। তো এই স্মৃতিটা আমাকে খুব নাড়া দেয়, এবং পরবর্তীতে জাগপার যে ছাত্র সংগঠন সেটার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছিল, কাজ করার সুযোগ হয়েছিল। আমার শিক্ষা জীবনের কারণে এরপরে আমি দেশের বাইরে চলে যাই।
তো যুব সংগঠনের কাজটা করা হয় নাই। পরবর্তীতে ১১ সালে যখন দেশে ফিরে আসি ১২-১৩ সাল থেকে আবার সক্রিয় হওয়া রাজনীতিতে। তখন মূল জাগবার কর্মকাণ্ডই করতে হতো সাধারণ সদস্য হিসেবে। আর কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছি ১৭ সালে। তারপর থেকে আস্তে, আস্তে এই তো চলছে। আধিপত্যবাদ বিরোধী রাজনীতি, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি বা যদি সহজ কথায় বলি, বিরোধী দলীয় রাজনীতি অনেকটা আপনাদের রক্তেই আছে বলা চলে। আপনার মরহুম পিতা আজকে তার এই এপিসোডে যখন শুট করছি আজকে তার মৃত্যুবার্ষিকী। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলব, আ তিনি ছাত্রলীগের সেন্ট্রাল সেক্রেটারি ছিলেন একসময় এবং সেই অবস্থাতেই তিনি বাকশাল সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। আপনিও দীর্ঘ সময় ধরে বিরোধী দলীয় রাজনীতি করেছেন এবং এই মুহূর্তে আসলে প্রধান বিরোধী দলীয় জোটেরই একটা অংশ। তো এই যে সবসময় বিরোধী দলীয় রাজনীতি করতে, করতে লড়াই করতে, করতেই ক্লান্ত লাগে না? বিরোধী দলের রাজনীতি করা অত্যন্ত সম্মানের। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি যখন সরকারে থাকবেন, তখন হচ্ছে আপনাকে জনগণের যে দাবি দেওয়া, এগুলা ইমানদারির সাথে পূরণ করতে হবে। যেটা বাংলাদেশের রাজনীতিবিদরা সরাসরি করতে চায় না। কারণ বাংলাদেশের আমি আমার জায়গা থেকে বলব 99% পলিটিশিয়ান রাজনীতিটাকে বিজনেস হিসেবে দেখে। মানে এটা আমার কাছে মনে হয় যেটা দুঃখজনক। বিরোধী দলের রাজনীতি করার সুবিধাটা হচ্ছে জনগণের দাবি দেওয়া নিয়ে আপনি সামনে থাকতে পারেন। জনগণের কথাটা আপনার মুখ দিয়ে বের হয় এবং জনগণের সমর্থন এবং যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে জনগণের দোয়া পাওয়া যায়। তো বিরোধী দলের রাজনীতি আমার কাছে চাপ মনে হয় না কারণ আমি রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখি না। আমার চাঁদাবাজি থেকে অর্থ উপার্জনের কোনো ইচ্ছা নাই। আমার রাজনীতি থেকে টাকা আসবে সেটা দিয়ে আমার সংসার চলবে অথবা আমি লন্ডনে ঘরবাড়ি করবো এই জাতীয় কোনো ইচ্ছা আমার মধ্যে আসে না। তো যেহেতু এগুলো আসে না জনগণের কথাটা আমি প্রকাশ করতে পারি, জনগণের পাশে দাঁড়াতে পারি, তাদের দোয়া পেতে পারি এটা আমার কাছে ভালো লাগে। তো বিরোধী দলের রাজনীতি আমি এনজয় করি ব্যক্তিগতভাবে। আপনি আপনার পূর্বের এক বক্তৃতায় বলেছিলেন যে ২০২৬ সালের ইলেকশনটা ম্যানেজড নির্বাচন বা স্টেজ একটা নির্বাচন। এই ব্যাপারটা বিস্তারিত জানতে চাই। কিভাবে ম্যানেজড, কার মাধ্যমে ম্যানেজড বা কারা ম্যানেজ করল? আসলে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপেই বলার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার মনে থাকার কথা বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় না বললে আবার রাগ করে। মব হতে পারে। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে থাকতে সর্বপ্রথম বলেছিলেন যে, "দেশে ফিরে আসা আমার একার সিদ্ধান্ত নয়।" তো সেখানেই প্রথম প্রশ্নটা জাগে ওনার হয়ে 18 প্লাস অ্যাডাল্ট একটা মানুষ দেশে আসবে কি আসবে না? বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের কর্ণধার দেশে আসবে কি আসবে না? সেই সিদ্ধান্ত উনি একা নিতে পারে না তাহলে কে নেয়? নিশ্চয়ই এটার পিছনে একটা মহল আছে, কিছু মানুষ আছে যারা তার হয়ে সিদ্ধান্ত নেয়। এবং এই জায়গাটা থেকে আমার ১ম খটকা লাগে। পরবর্তীতে আমি দেখি যে ভারতের আনন্দবাজার পত্রিকাতে একটা নিউজ করা হয় জনাব তারেক রহমানকে নিয়ে, বিএনপির বর্তমান অবস্থাকে নিয়ে এবং ভারতের সাথে বিএনপির সম্পর্কটাকে নিয়ে। সেই জায়গাটা থেকেও আমি দেখেছি যে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয়নি। নট আ সিঙ্গল স্টেটমেন্ট। এইটাও যদি চিন্তা করি তাহলে আমরা খেয়াল করে দেখব যে ওই ভারতের সামনে মাথা নত করার একটা ব্যবস্থা বিএনপি তখন করে ফেলেছিল। এই কারণে তারা প্রতিবাদ করতে পারেনি। এবং পরবর্তীতে যদি আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইন্টারভিউটা দেখেন ভারতে, যেটা উনি ১ম এ বলল, "আমি ইন্টারভিউ দেই নাই।" তারপরে বলল, "ইন্টারভিউ দিয়েছি।" তারপর বলল, "এআই দিয়ে ছবি বানিয়েছি।" অর্থাৎ এইটা নিয়েও একটা কিন্তু জগাখিচুড়ি সৃষ্টি করা হলো। তো সবকিছু মিলিয়ে তার পরপর আমরা দেখলাম ঠিক নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার জন্য জনাব তারেক রহমান দেশে এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হওয়ার পর যখন আপনি নির্বাচনটা দেখবেন, নির্বাচনের ফলাফল যখন আসা শুরু করেছিল, প্রথম ১ ঘন্টায় আমরা দেখেছিলাম মোর দ্যান 200 সিটস ১১ দলীয় নির্বাচনী ঐক্য জামাত নেতৃত্বাধীন আউট অফ 300 200 সিটস এগিয়ে আছে। এরপরে ১ থেকে ১.৫ ঘন্টা আমরা দেখলাম ফলাফল আসা বন্ধ হয়ে গেছে। এবং তারপরে যা রেজাল্ট হওয়ার সেটা তো সারা দেশ জানে, সারা দুনিয়া জানে। তো তখনই আমি বলেছিলাম এটা একটা ম্যানেজ ভোট আয়োজন করা হয়েছে। কিভাবে আয়োজন করা হয়েছে? প্রথমত তখন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সরকারকে ম্যানেজ করা হয়েছে। ওখানকার যে প্রশাসন ছিল, প্রশাসনকে ম্যানেজ করা হয়েছে। মিডিয়াকে ম্যানেজ করা হয়েছে। কমিশনকে ম্যানেজ করা হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের কথা বলছি। এই সবকিছু সবগুলা সেগমেন্টকে, সেক্টরকে ম্যানেজ করে একটা ম্যানেজ ভোটের ফলাফল জনগণের সামনে দেওয়া হয়েছে। অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেটা হতো আগের রাতেই ভোট বাক্স ভরে রাখা হতো অথবা মারামারি হতো, হত্যা হতো, হামলা হতো। নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রয়োগ করতে কোনো বাধা দেওয়া হয়নি। আপনিও ভোট দিতে গিয়েছেন, আমিও গিয়েছি, দেশের মানুষ গিয়েছে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। কিন্তু সেই ফলাফলটা প্রকাশ করা হয়নি। প্রকাশিত হয়েছে যেটা আগে থেকে নির্ধারিত ছিল। যেটার প্রমাণ আমরা পরবর্তীতে পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি পরবর্তীতে বলেই দিয়েছে যে, "আমরা চাচ্ছিলাম না জামাত ক্ষমতায় আসুক।"
সো এই কারণে আমি বলেছি যে একটা ম্যানেজ ভোট করা হয়েছে এবং ম্যানেজ ভোটের মাধ্যমে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। না হলে আমরা মনে করি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য নির্বাচনে জয়লাভ করেছে এবং উনি প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, ওটা কেড়ে নেওয়া হয়েছে। যেখানে আমি আমার বক্তব্যেও বারবার বলি যে জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। কিন্তু ম্যানেজড ভোটের প্রসঙ্গ যেহেতু আসলো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ যেহেতু আসলো, আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাকে কিংস পার্টি বলা হতো, তাদের অন্তত ৩ জন সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়। এবং এই সরকারের বিরুদ্ধে জামাত তোষণের অভিযোগ অহরহ ছিল। যেমন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে জামাতের প্রাধান্যের ব্যাপারটা মানুষের মুখে, মুখে ছিল। তো এই যে একটা সরকার, যাকে বলা হচ্ছে যে তার একটা কিংস পার্টি আছে বা সেই সরকারের উপদেষ্টাদের মধ্যে সেই কিংস পার্টির একাধিক সদস্য ছিলেন, তাহলে সরকারকে ম্যানেজ করার ব্যাপারটা কিভাবে ঘটলো? এনসিপির যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করে চলে এসেছে। সর্বপ্রথম যদি নাহিদের কথা বলি, নাহিদ তো অনেক আগে চলে এসেছে যখন দল গঠন করা হয়। বাকিরাও কিন্তু নির্বাচনের অনেক আগে চলে এসেছে, ১ নাম্বার পয়েন্ট। সো তাদের পক্ষে এই জাতীয় জিনিসগুলো ম্যানেজ করা কোনোভাবেই সম্ভবপর ছিল না। দ্বিতীয়ত, একটা বড় রকমের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছিল যখন প্রফেসর ইউনূস সাহেব লন্ডনে গিয়েছিল জনাব তারেক রহমানের সাথে বৈঠক করে। এই বৈঠকের অংশ কিন্তু এনসিপির এই ৩ জনের কেউ ছিল না। এবং আপনার মনে থাকার কথা, জনাব তারেক রহমান এবং ইউনূস সাহেবের সেই বিবৃতিটা, যৌথ বিবৃতি এসেছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং অন্যান্য বিষয়। এটা একটা মজার বিষয়, খেয়াল করে দেখবেন মিডিয়া এটা নিয়ে পরবর্তীতে আর কথা বলে নাই। গুরুত্বপূর্ণ মানুষরাও বলেনি। কেন বলেনি আমি জানি না, ভয় পায় নাকি? পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা। একটা রাজনৈতিক দলের প্রধান এবং একটা দেশের প্রধানের যৌথ বিবৃতি কোনোদিন হয় নাই, পৃথিবীর ইতিহাসে হয় নাই। এই মিটিংটার পর ইউনূস সাহেব বাংলাদেশে এসে বাকি স্টেক হোল্ডার্সদের সাথে আলোচনা না করে শুধুমাত্র তারেক রহমানের সাথে আলোচনা করে যৌথ বিবৃতি দিয়েছে, যেটা নজিরবিহীন একটা ঘটনা। আপনার মনে থাকার কথা, তখন কিন্তু ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে আমাদের সকলের সাথে। তারেক রহমানের সাথে আলোচনা হওয়ার পর যদি ওনার কিছু বলার থাকে, ওনার প্রয়োজন ছিল দেশে এসে আমাদের সাথে আলোচনা করে তারপর ওনার সিদ্ধান্ত জানানো। লন্ডনে বসে শুধু তারেক রহমান এবং ইউনূস সাহেব যৌথ বিবৃতি দিতে পারে না, এটা একটা নজিরবিহীন ঘটনা। ওই দিনই মূলত সিদ্ধান্তগুলো হয়ে গিয়েছিল এবং এই সিদ্ধান্তগুলোর সাথে আপনি যে ৩ জনের কথা বলছেন বা এনসিপির কথা বলছেন বা সেই সময় এনসিপিকে কিংস পার্টি বলা হতো, এখন তো প্রমাণ হয়েছে এনসিপি কিংস পার্টি না। এনসিপি যদি কিংস পার্টি হতো তাহলে মূলত এরকম ফলাফল আসতো না। ফলাফল তো এনসিপির ঘরেই যেত। ইউনূস সাহেব কি তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট ছিলেন? ডেফিনেটলি এটা তো হতেই হবে এবং আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা কিন্তু এটা বলেছেও অলরেডি, যে লন্ডনে তারেক রহমানের সাথে যখন আলোচনা হয়েছিল তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে তখনই তারা জানতো যে কি ধরনের ফলাফল হতে যাচ্ছে। এবং পরবর্তীতে আপনি দেখবেন জনাব তারেক রহমান যখন দেশে আসলো নির্বাচনের প্রাক্কালে, আর্মি প্রোটোকল আপনার মনে থাকার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করলেন এবং তার পরবর্তী যখন ফুল দিতে গেলেন জনাব তারেক রহমান, অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অন্তরে থাকে। ওনাকে আমরা আপসীন নেত্রী হিসেবে চিনি। যখন তারেক রহমান ফুল দিল সেই দৃশ্যটা খালি মনে করে দেখেন। এই প্রোটোকলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফুল দেয়, প্রেসিডেন্ট ফুল দেয়। একটা রাজনৈতিক দলের, যত বৃহৎ রাজনৈতিক দল হোক, লন্ডন থেকে আসার পর তার নেতা এই প্রোটোকলে ফুল দিতে পারে না। এটা কোনো রুলসের মধ্যে নেই। অর্থাৎ উনি দেশে আসার পর থেকেই ওনাকে ওই প্রধানমন্ত্রীর ওয়াইফটা দিয়ে দেওয়া হয়েছে। সো এইভাবে করেই জিনিসগুলো পরিচালিত হয়েছে। এবং কিংস পার্টির কথা যেটা বলছিলেন এনসিপির, এনসিপি আমাদের সাথে ১১ দলীয় ঐক্যে আছে। এখন আমার এই কথাটা শুনলে এনসিপি মন খারাপ করতে পারে, রাগও করতে পারে আমার উপর। তারপরেও ইতিহাস জানা থাকার উচিত মানুষের। এনসিপি ১১ দলীয় ঐক্যে এসছে নির্বাচনের ঠিক প্রাক্কালে, একদম শেষ মুহূর্তে। এনসিপি নিজেও নিশ্চিত ছিল না যে তারা বিএনপির সাথে জোট করবে, জামাতের সাথে জোট করবে নাকি একক নির্বাচন করবে। আপনি যদি পিছনে ফিরে দেখেন, তাদের সেই সময় বিএনপির সাথেও নেগোসিয়েশন চলছিল, জামাতের সাথেও নেগোসিয়েশন চলছিল। তারা এটাও বলছিল আমরা এককভাবে নির্বাচন করতে চাই, ফলাফল যাই হোক। অর্থাৎ এনসিপি ৩ ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল ওই সময়। সর্বশেষ এখন বিএনপির সাথে নেগোসিয়েশন হয়নি দেখে এসেছে, নাকি এই বিএনপি ভবিষ্যতে স্বৈরাচার হয়ে উঠবে এটা চিন্তা করে এসেছে, নাকি দেশপ্রেম থেকে এসেছে, এটা এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ বলতে পারবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা জামাতের এখানে ঐক্যতে এসেছে একদম শেষ মুহূর্তে। এবং এনসিপি সহ বাকি ২টা দল যখন আসলো, ইসলামী আন্দোলন যখন আমাদের এখান থেকে বের হয়ে গেল, ওই যে আসনের যে সমঝোতা, এনসিপিরা আসার পরেই কিন্তু আমাদের ৩০০ আসন বন্টন কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল।
তারা আসার পর আবার নতুন করে বন্টনের কাজ আমাদের করতে হয়েছে, যেই কারণে আমাদের ঘোষণা দিতেও দেরি হয়েছে। এনসিপি তো এই যে একটা নেগোসিয়েশনের পার্ট ছিল বিএনপির সাথে এবং আমরা দেখলাম যে এনসিপি আসার ফলে আপনাদের যে আসন সমঝোতা সেটা খানিকটা ওলটপালট হয়ে গেল। একটা দল অভিমান করে বেরিয়ে গেল। তো কখনো কি এমনটা মনে হয়েছে যে এনসিপির এই হুট করে শেষ মুহূর্তে জামায়াত জোটে চলে আসা আসলে কোনো একটা বৃহত্তর প্লটের অংশ? প্লট কিনা জানি না। তবে আমি যে ইতিহাসটা বলতে চাই, আমরা ৮ টা দল যখন আন্দোলন শুরু করলাম, আমাদের যে ৫ টা দাবি ছিল। ১ম দাবি ছিল হচ্ছে গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হতে হবে। দাবি ছিল হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এরকম ৫ টা দাবি নিয়ে আমরা যখন রাজপথে নামলাম ৮ টা দল। ওই সময়ই কিন্তু ৩ টা দলের এই আন্দোলনে সংযুক্ত হওয়ার কথা ছিল। যার মধ্যে একটা ছিল এনসিপি, একটা ছিল এবি পার্টি, আরেকটা হচ্ছে গণ অধিকার পরিষদ। এই ৩ টা দল আন্দোলন শুরু হওয়ার একদম শেষ মুহূর্তে হঠাৎ করে এই আন্দোলন থেকে সরে গেল। এবং পরবর্তীতে নির্বাচনের শেষ মুহূর্তে ৩ টা দলের মধ্যে ২ টা দল আমাদের সাথে আসলো। গণ অধিকার চলে গেল বিএনপির সাথে। এখন এইটা প্লটের অংশ নাকি তাদের রাজনৈতিক চিন্তা চেতনার অংশ অথবা সিদ্ধান্তহীনতার অংশ, এটা তাদের মুখ থেকে শুনলে বেশি ভালো উত্তর পাওয়া যাবে। কিন্তু ইহা সত্য যে ৮ দল যখন আন্দোলন শুরু করলো, এই ৩ টা দলের সংযুক্ত হওয়ার কথা ছিল। তারা শেষ মুহূর্তে সংযুক্ত হয়নি। নির্বাচনের আগ মুহূর্তে এসে ২ টা দল আমাদের সাথে সংযুক্ত হয়েছে। এটা তারা ভালো বলতে পারবে কেন? কুড বি প্লট, কুড বি দেয়ার থিংকিং। এই যে ইলেকশনটা যে ম্যানেজড হবে, এটা তো আপনারা অনেকদিন ধরেই বুঝতে পারছিলেন। স্পেশালি লন্ডনে যখন যৌথ বিবৃতির ব্যাপারটা ঘটল। এরপর আপনারা নির্বাচনে গেলেন। নির্বাচনের ফলাফলও মেনে নিলেন এবং অনেকে বলছে গৃহপালিত বিরোধী দলের মতো সংসদেও যাচ্ছেন। এই ৩ টা ঘটনা কেন ঘটল? আচ্ছা, নির্বাচন যে ম্যানেজ ভোট হবে এটা আমরা আগে বুঝেছি, এই তথ্যটা সঠিক না। আমরা নির্বাচনের প্রাক্কালেও আমাদের কাছে যে জরিপ ছিল, সারা বাংলাদেশের যে রিপোর্ট ছিল, আমরা সব জায়গায় দেখছিলাম যে জনগণ আমাদের সাথে। আমরা আসলে জনগণের অধিকারটাকে বিশ্বাস করেছিলাম। আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা সেই বাংলাদেশে আছি, যেই বাংলাদেশে ২০০৮ সালেও এরকম একটা নির্বাচন করা হয়েছিল ভারতের পরিকল্পনায়, হিন্দুস্তানের পরিকল্পনায়। তো এই হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেই একই রকমের কালচার থাকবে, একই রকমের ফলাফল আনবে বা আনা হবে, ম্যানেজ ভোট করা হবে, এটা আমরা কেউই বিশ্বাস করতাম না। আমরা নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত সকল রিপোর্টে দেখেছি যে আমরা এগিয়ে আছি। এবং আমার সৌভাগ্য হয়েছিল সারা বাংলাদেশ সফর করার। ৬৪ জেলায় যেতে পারি নাই। ২৮ টা জেলায় আমি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছি। যেহেতু আমি নিজে এবার নির্বাচনে অংশগ্রহণ করি নাই। তো যেহেতু আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি, এনসিপি শেষ মুহূর্তে আসায় আমার আসনটা জনাব সার্জিসকে দিতে হয়েছিল পঞ্চগড় ১। তো আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়ে আমি নিজের স্বচক্ষে দেখে এসেছি। এবং সকল রিপোর্ট বলত যে আমরা জিতে আসবো এবং আমরাও সেটাই বিশ্বাস করতাম। জনগণের শক্তিকে আমরা বিশ্বাস করতাম। এখানে যে এই ডিপ স্টেট ম্যানেজ গেমে অংশগ্রহণ করবে, মিডিয়া অংশগ্রহণ করবে, প্রশাসন, কমিশন, ভারত সকল কিছু মিলিয়ে যে একটা ম্যানেজ ভোটের ফলাফল আসবে, প্রথমত আমরা এটা আগে জানতাম না, আমরা পরবর্তীতে দেখেছি। দ্বিতীয়, লন্ডনের যে প্রসঙ্গটা আপনি বললেন, এই প্রসঙ্গগুলো তো প্রমাণ হয়েছে অনেক পরে, যখন বিএনপির নেতারা মুখ ফসকে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, মুখ দিয়ে বলে ফেলেছে। তখন জিনিসগুলো প্রমাণ হয়েছে। এর আগ পর্যন্ত এগুলো ছিল থিওরি। আর থার্ড যে ম্যাটারটা আপনি যেটা বলছেন যে গৃহপালিত বিরোধী দল অথবা আমাদের ফলাফল মেনে নেওয়া অথবা সংসদে যাওয়া, দেখুন এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এটা আমি বারবার বলেছি আমার বক্তব্যে। আজকেও এই পডকাস্টের মাধ্যমেও ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল আসা শুরু করলো। আমরা জামায়াতের মনিটরিং রুমটাতে ছিলাম মগবাজার অফিসে। আমরা প্রথম ১ ঘন্টায় দেখেছি যে more than 200 সিস ফলাফল আমাদের পক্ষে আসছে। তারপরে আমরা দেখেছি ১.৫ ঘন্টা ফলাফল আসা বন্ধ হয়ে গেল। ১.৫ ঘন্টা পর আমরা দেখলাম ফলাফল পাল্টে দেওয়া শুরু হয়েছে। আমরা যেগুলো এগিয়েছিলাম সেগুলো আমরা পিছানো শুরু করলাম এবং একসময় যেয়ে দেখলাম যে ফলাফল ওই দিকে চলে যাচ্ছে, ঠিক ২০০৮ সালের মতো। তো এই সময় আমাদের একটা বৈঠক হয়েছিল। বৈঠকে ডক্টর শফিকুর রহমান উপস্থিত ছিলেন, আল্লামা মামুনুল হক উপস্থিত ছিলেন, নাহিদ উপস্থিত ছিল, আমি উপস্থিত ছিলাম, আরও ২-৪ জন ছিল। বাকি বড় শীর্ষ নেতারা সে সময় নির্বাচনী নিজের সিটের কারণে ঢাকার বাইরে ছিল। তো আমরা ওখানে বসে আলোচনা করেছিলাম এবং আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল আমরা চাইলে এখন নির্বাচনটা বয়কট করতে পারি। আমরা নির্বাচন বর্জন করতে পারি, আন্দোলনের ডাক দিতে পারি। কিন্তু সেটা যদি করা হয় তাহলে দেশে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়ে যেতে পারে, একটা জরুরি অবস্থা হয়ে যেতে পারে এবং সেই সুযোগে আমাদের যে প্রাক্তন ফ্যাসিবাদ, পূর্ববর্তী জালেম ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ একটা সুযোগ নিতে পারে, দেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে। তো দেশের শান্তির জন্য
তখন আমিরে জামাত সহ সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এটা দেশের ভালোর জন্য, দেশের শান্তির জন্য এই মুহূর্তে নির্বাচন বয়কট করা যাবে না। আমাদের সংসদে যেতে হবে, সংসদে যেয়ে জনগণের পক্ষে কথা বলতে হবে। আমরা চেষ্টা করব জাতীয় সংসদেই সকল সমস্যার সমাধান করতে, হাজারো শহীদের রক্তের সম্মানে। কারণ ওই সময় আমরা আর নতুন কোনো গৃহযুদ্ধ চাচ্ছিলাম না। আর নতুন কোনো রক্তপাত চাচ্ছিলাম না। এবং এটাও সিদ্ধান্ত হয়েছিল সংসদে যদি সমাধান না হয়, তাহলে আমরা সংসদ এবং রাজপথকে একত্রিত করে ফেলব, এবং সামনে কিন্তু সেটাই আসতে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন শপথের দিনই কিন্তু বিএনপি বেইমানি করেছে জুলাইয়ের সাথে। তারা কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে শপথটা নেওয়ার কথা, সেইটাতে তারা শপথ নেয়নি। তারা শুধুমাত্র এমপি হিসেবে শপথ গ্রহণ করেছে। প্রথম দিনই তারা বেইমানি করেছে। এবং এটা আমরা সংসদে সমাধানের চেষ্টা করেছি, সমাধান হয় নাই। আমরা অলরেডি রাজপথে চলে এসেছি। আমাদের বিভাগীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। একটা সমাবেশ হয়ে গেছে রাজশাহীতে, সামনের মাসে ৩টা, তারপরের মাসে আরও ৩টা বিভাগীয় সমাবেশ হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আমরা চাই। কিভাবে চাই? জনাব সালাউদ্দিন সাহেব যে অক্ষর বলেন সেই অক্ষরে চাই না। জনাব তারেক রহমানের অক্ষরে চাই না। বিএনপি গুলশান অফিসের অক্ষরে চাই না। হিন্দুস্তানের অক্ষরে আমরা চাই না। গণভোটের অক্ষরে চাই। ৭০ ভাগ মানুষ যেটা হাঁ ভোট দিয়েছে, সেই গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তো সংসদে সমাধান না হলে আমরা রাজপথে কিন্তু অলরেডি চলে এসেছি, এবং অন্যান্য বিষয় নিয়েও আমরা আন্দোলন জোরদার করছি। এখনো সময় আছে, যদি সংসদে সমাধান না হয় তাহলে সমাধান রাজপথেই হবে। তো আমরা গৃহপালিত বিরোধী দল হতে চাই না, এবং হইও নাই, এইটা আমি নিশ্চিত করতে পারি। বিএনপি বা জুলাই সনদের আলোচনায় আমরা আরেকবার পরে যাব। কিন্তু আপনার কথা থেকে একটা বিষয় হুট করে আমাকে স্ট্রাক করলো। ২০০৮ সালের নির্বাচনে তখনও কিন্তু আপনার ভাষ্যমতে ম্যানেজড একটা ইলেকশন হয়েছিল এবারের মতো, এবং তখনকার যে বিরোধী দল বা পরাজিত দল বিএনপি বা বিএনপি জোট, তারা একইভাবে চিন্তা করেছিল যে তারা সংসদে যাবে, সংসদে গিয়ে কথা বলবে এবং হয়তো রাজপথে যাবে। কিন্তু সেই ইলেকশন মেনে নেওয়ার ফলাফল হিসেবে আমরা ১৭ বছরের সুদীর্ঘ একটা ফ্যাসিবাদ পেয়েছি। আপনার কি মনে হয় আপনারাও একইভাবে একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছেন? না, এখানে আসলে ওই যে নীতি নৈতিকতার একটা ব্যাপার আছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা স্লোগান দেয়, আমার নেত্রী আমার মা বন্দী হতে দিব না, কিন্তু যখন বন্দী করতে আসে তখন এসকর্ট করে জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা বালুর ট্রাক সরানোর জন্য যায় না। যখন সিদ্ধান্ত হয়েছিল বালুর ট্রাক সরানোর জন্য, তখন ছিল 18 দলীয় জোট, 20 দলীয় জোট, সকলে মিলে আমরা যাব। বিএনপির নেতারা বালুর ট্রাক সরানোর দিন নিজেদের মোবাইল বন্ধ করে বসেছিল। জামাতের নেতারা রাজপথে গিয়েছিল এবং শিবিরের 2 জন ওই দিন শহীদ হয়েছিল। তো বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা শাপলা গণহত্যার দিন যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল 20 দলের সবাই রাজপথে নামো, একসাথে আজকেই সরকার পতন হবে, সেই দিন বিএনপির সকল বড় মাপের রাজনৈতিক নেতা, শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদে সবাই মোবাইল বন্ধ করে বসেছিল। তো বিএনপির নেতৃত্বে তখনকার জোট আন্দোলন, ঈদের পরের আন্দোলনের সাথে আমাদের 11 দলীয় ঐক্যের আন্দোলনটাকে এক করে ফেললে একটু ভুল হবে। কারণ ওইখানে নীতি নৈতিকতা ছিল না, ওখানে অনেকখানি ব্যবসা জড়িত ছিল, যেটা আপনি এখনও দেখতে পারবেন যে 17 বছর ক্ষমতায় থাকার না পরেও বিএনপির নেতাদের অর্থের অভাব হয় নাই, ব্যবসারও অভাব হয় নাই। তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে, লুটপাট করেছে, এখনও তারা করে যাচ্ছে। তো নীতি নৈতিকতার একটা পার্থক্য আছে। তো ওইখানের 17 বছরের সাথে এখনকারটা মিলালে হবে না। কারণ ওই সময়ের আন্দোলনও আপনি খেয়াল করে দেখবেন, আন্দোলনের ডাক দিলে বিএনপি পিছিয়ে যেত, সামনে আসতো না। তো সামনের কাতারে যারা থাকতো, যারা আসলে জীবন দিতে প্রস্তুত, সেইটা জামাতের মধ্যে আছে, 11 দলের মধ্যে স্পিরিটটা আছে। সো আন্দোলন আসলে সামনে হবে। এবং একই সাথে আমি যেটা বলতে চাই, জামাত বা 11 দল যদি ব্যর্থও হয়, জুলাইয়ের যে স্পিরিট নিয়ে ইয়াং জেনারেশন জীবিত আছে, তারা কারোর জন্য অপেক্ষা করবে না। এটা আমি আপনাকে নিশ্চয়তা দিলাম। এখন ওই সময়কার নেতৃত্ব দানকারী যারা ছিল, তারা এনসিপি রাজনৈতিক দল গঠন করেছে। এনসিপির ডাক দেওয়ারও প্রয়োজন হবে না, জামাতেরও ডাক দেওয়ার প্রয়োজন হবে না। জামাত, এনসিপি, জাকপা সহ 11 দলও যদি বেইমানি করে, যদি আগের মতো করে দেশ চালাতে চায়, আগের মতো বিরোধী দল হতে চায়, বিএনপির মতো ঈদের পরের আন্দোলন, তাহলে জুলাইয়ের চেতনা ধারণ করে ইয়াং জেনারেশন আবারও রাজপথে নেমে যাবে। কারণ তারা রক্ত দিতে শিখে গেছে, এখন আর নেতৃত্বের জন্য অপেক্ষা করা লাগে না। বিএনপি যেই জালিম চরিত্র নিয়ে আছে, এটা যদি তারা কন্টিনিউ করতে চায়, জনগণ আসলে এখনো বুঝে নাই যে বিএনপি জুলাই সনদকে কিভাবে করে ব্যবহার করে তাদের অক্ষর বলে বেইমানি করছে। যেই দিন বুঝবে রাজপথ গরম হয়ে যাবে, সেটার জন্য জামাতকে লাগবে না, এনসিপিকে লাগবে না,
সেটার জন্য জনগণ প্রস্তুত আছে, তরুণ সম্প্রদায় প্রস্তুত আছে। ১৭ বছরের যে দীর্ঘ একটা আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, এই আন্দোলনের ফ্রন্ট লাইনে নেতৃত্বের দায়িত্ব তো আসলে বিএনপির হাতেই ছিল। এই যে আপনি যেটা বলছেন যে বিএনপি ১৭ বছর ধরে ব্যর্থ হয়েছে বারবার, যারা আন্দোলন করতে ব্যর্থ হলো, সরকার ফেলে দিতে ব্যর্থ হলো, তারা কি আসলে ফ্যাসিস্ট আদৌ হয়ে উঠতে পারবে? ফ্যাসিস্ট যে তারা হয়ে উঠতে পারবে এটার প্রমাণ তারা অলরেডি দিয়ে দিয়েছে। মানে তাদের ৩১ দফা যদি আপনি দেখেন, তারা তো নিজেদের দফাই মানে না। মানে ওটা তো মানে ৩১ দফা আর ইশতেহার তো ভিন্ন ছিল বিএনপির। হ্যাঁ, মানে নির্বাচনী ইশতেহার তো ৩১ দফার একটা কন্টিনিউয়েশন। রাইট। তো এখন ৩১ দফাটাকে ধারণ করেই তো তারা ক্ষমতায় এসেছে। ওইখানের দফাগুলাই তো তারা পূরণ করতে চেয়েছিল। অবশ্যই কন্টিনিউয়েশন। তো সেটার ১ম দফাই আপনি মানেন না। যেটা জুলাই সনদ সংস্কারের জন্য কমিশন করা, সেটাই তো তারা মানে না। এবং পরবর্তীতে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে তারা ক্ষমতায় আসার পরে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে যেগুলা রুল জারি করে গিয়েছিল সেগুলা বাতিল করা শুরু করল। এখন গুম কমিশন বিএনপি বাতিল করে দেয়। আপনি কিসের উপর বেস করে বলবেন যে বিএনপি স্বৈরাচার হতে পারবে না? মানে আমার কাছে খুব দুঃখ লাগে যে ইলিয়াস সাহেব যে গুম হলো বিএনপির, বাকি সব বাদ দিলাম। বিএনপির তো অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে। সংসদে এই বিলটা যখন উঠে আমি খুব ব্যথিত হই যে ইলিয়াস সাহেবের যে সহধর্মিণী, উনিও এইটা বাতিলের পক্ষে রায় দিয়েছেন। কিভাবে সম্ভব আমি জানি না। যে ওনার স্বামীকে গুম করা হয়েছে। সেই গুম কমিশন অধ্যাদেশ যখন বিএনপি বাতিল করতে চায় তখন তার সহধর্মিণী সেটার পক্ষে রায় দেয় শুধুমাত্র দলে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য। অর্থাৎ বিএনপির টপ ম্যানেজমেন্ট যেটা ঠিক করে দিচ্ছে বাকিরা সেটা মানতে বাধ্য। এবং আপনি খেয়াল করবেন পরশুদিন এই যে সুপ্রিম কোর্ট সচিবালয় সেটাও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। একটা সরকারকে স্বৈরাচার হয়ে ওঠার জন্য যেই সকল গুণাগুণ থাকা প্রয়োজন, সেই অধ্যাদেশগুলা বিএনপি বেছে, বেছে বাতিল করে দিয়েছে। এবং সামনের যে সময়টা আসতে যাচ্ছে, এক হচ্ছে আপনার অধ্যাদেশের অংশ বাতিল, আরেকটা হচ্ছে জুলাই সনদ তাদের অক্ষরে তারা করবে, গণভোটের আলোকে না। এই সবকিছু মিলিয়ে বিএনপি স্বৈরাচার হয়ে ওঠার পথে যাত্রা শুরু করেছে। অর্থাৎ স্বৈরাচারের যে পদধ্বনি সেটা আমরা অলরেডি কানে শুনতে পাচ্ছি, জনগণ কানে শুনতে পাচ্ছে। একই সাথে, সাথে আপনি খেয়াল করবেন বিভিন্ন জায়গায় তাদের দলীয়করণের লোকজন বসিয়ে দেওয়া। নির্বাচন ব্যতীতই প্রশাসনের বিভিন্ন জায়গায় লোকজন বসিয়ে দেওয়া এবং ভিসি নিয়োগের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাও তাদের দখল করতে তারা তো কোনো জায়গা বাদ রাখে নাই। তো স্বৈরাচার হওয়ার কিন্তু জন্য এটা কি যা যা বিএনপির আগের আমলেও ছিল না যখন আপনারা বিএনপি জোটের অংশ ছিলেন? আগের আমলে যেটা ছিল সেটা হচ্ছে নির্বাচনটা অ্যাটলিস্ট হতে হতো। মানে প্রশাসনের দলীয়করণের যে জায়গাটা উইদাউট এনি ইলেকশন এইভাবে করে ডিরেক্ট বসিয়ে দেওয়া, এটা বিএনপির ২০০১ আমল যদি বলেন ওই সময় এই দৃশ্য আমরা দেখতে পাইনি। এবার নতুন করে দেখতে পাচ্ছি এবং এইটার জন্য আসলে আমি বিএনপিকে সরাসরি দোষারোপ করি না। করি না কারণ হচ্ছে বিএনপির বর্তমান নেতৃত্ব নিজের ইচ্ছায় দেশ চালাচ্ছে কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। আমার বারবার মনে হয় যে ভারতের পরিকল্পনায় দেশ চলছে। আমার বারবার মনে হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া যেই কার্যক্রমগুলো আছে সেইগুলা বিএনপিকে দিয়ে ভারত পরিচালনা করতে চাইছে। এবং জনাব সালাউদ্দিন সাহেব সেটার মূল দায়িত্বে আছে। এটা আমার কাছে মনে হয়। তো এটা আসলে ভবিষ্যৎ বলে দিবে, সময় বলে দিবে। কিন্তু আপনার প্রশ্নের উত্তর যদি এক লাইনে বলি, আমি বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে, এটার পদধ্বনি আমি কানে শুনতে পাচ্ছি। বেগম জিয়ার বিএনপির সবচাইতে বড় ট্রাম্প কার্ড ছিল ভারত বিরোধিতা আমি বলব। মানে বাংলাদেশে বিএনপির এত জনপ্রিয়তার কারণ তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার জাতীয়তাবাদী আচরণ বা জাতীয়তাবাদী বোধ। তারেক রহমানের বিএনপিতে। তারা বলছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। কিন্তু আপনি বলছেন যে তারা ইন্ডিয়াকে ম্যানেজ করে ক্ষমতায় আছে বা ইন্ডিয়ান পরিকল্পনায় দেশ চলছে। এটা কি তারেক রহমানের অজান্তে হচ্ছে নাকি তিনি এটার মধ্যেই আছেন, পার্ট অফ আ প্ল্যান? এইটার উত্তরটা মানে আপনার ১ম দিকের প্রশ্নে দিয়ে দিয়েছি। তাও আরেকটু সহজ করে বলি, যাতে সবাই বুঝতে পারে। ওই যে শুরুতে বলেছিলাম একটা মানুষ সাবালক 18 প্লাস একটা বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান। উনি দেশে ফিরবেন কি ফিরবেন না একা সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত কে নেয়? কোন জায়গায় কাকে মুচলেকা দিয়ে তাকে দেশে নামতে হয়েছে? এই হিসাবটা করলে আপনি উত্তর পেয়ে যাবেন। আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি জনাব তারেক রহমানকে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করে দেশে পা রাখতে হয়েছে। তো উনি যেহেতু মুচলেকা দিয়ে দেশে অবস্থান করছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ভারতের কথায় অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের সংসদের শেষ অধিবেশন
যেদিন সবাই খুব সুন্দর, সুন্দর কথা বলেছে। অন্যান্য সময় তো আসলে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের মতোই বিক্রি করার কাজ করেছে বিএনপি এবং সংসদের সময়গুলোকে নষ্ট করেছে। শেষ সেশনটা ছিল ধন্যবাদ জ্ঞাপন একে অপরকে খুব সুন্দর করে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জনাব তারেক রহমান, যিনি সাধারণত সংসদে বক্তব্য দিতে পছন্দ করেন না, হাততালি দিতে পছন্দ করেন, মুচকি হাসতে পছন্দ করেন, ওইদিন উনি একটা লম্বা ভাষণ দিয়েছিলেন এবং আমিরে জামাতের অনেকগুলা পয়েন্টের সাথে একমত হয়েছিল। জুলাইয়ের ব্যাপারে, শহীদদের ব্যাপারে, বোনাস দেওয়ার ব্যাপারে, অন্যান্য ব্যাপারে সব। তিস্তার ব্যাপারে উনি কোনো কথা বলেন নাই। আমিরে জামাতের প্রত্যেকটা কথার পয়েন্ট ধরে উনি বলেছেন। কিন্তু আমিরে জামাত যেই পয়েন্টটাকে অনেক বেশি কাভার করলো যে তিস্তা মহাপরিকল্পনা, সেটা নিয়ে জনাব তারেক রহমান ওই সংসদে একটা ওয়ার্ডও ব্যবহার করেন নাই। পরবর্তীতে উনি কিছুদিন আগে বলেছেন যে পদ্মার মতো তিস্তার কার্যক্রমও আমরা করব। সেটাও আমি বলছি। উনি চাপে আছেন, প্রচণ্ড চাপে আছেন। কারণ ওই যে পরিকল্পনা এবং স্টেটমেন্ট দিয়ে আসা, মুচলেকা দিয়ে আসা, উনি চাইলেও আসলে ওনার পরিবারের ওই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারছেন না। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাও বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারত বিরোধী না, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিল তারা। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সীমান্তে ওপার থেকে ২টা গুলি আসলে ১০টা গুলি ফেরত যেত। এইটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জনাব তারেক রহমান ওই পরিকল্পনার একটা অংশ হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে আমি বলব না, কিন্তু ওনার হাত পা বাঁধা। উনি চাইলেও পারছে না ভারত থেকে বের হয়ে। এখানে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসবে। জনাব তারেক রহমান তিনি বিএনপির বিগত শাসনামলে প্রচণ্ড ভারত বিরোধী হিসেবেই পরিচিত ছিলেন। তার ইমেজ ছিল যে তিনি বাংলাদেশের মানচিত্র বড় করতে চান, ভারতের ৭ বোনকে কেটে ফেলতে চান এবং তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, মানে আমরা তো দেখেছি যে জেলায়, জেলায় সমাবেশে ব্যাপক জনপ্রিয়তা বা ইনফ্যাক্ট বিএনপির মধ্যে তার ওপরে আর কেউ নাই। এইরকম একজন জনপ্রিয় মানুষ একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে যদি তাকে ভারতের প্ল্যান মোতাবেকই চলতে হয়, যত যাই হোক ইলেকশনে তো আসলে জামায়াত পরাজিত হয়েছে। তারা কি ভারত বিরোধিতা করে ক্ষমতায় টিকে থাকতে পারবে বা পারত? কাদের কথা বলছেন? জামাতের কথা বলছি। না, দেখুন, আমাদের কিন্তু ১ম যে ওয়াদাটা ছিল, ডাক্তার শফিকুর রহমান বারবার বলেছে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। এবং উনি বারবার বলেছেন যে ওইখানে যেয়ে কোদাল দিয়ে ১ম যে কোপটা দিতে হবে মাটিতে, সেটা আমি নিজে দিতে চাই। ডাক্তার শফিকুর রহমান বারবার বলেছে। এটা কিন্তু ওয়াদাবদ্ধ আমরা। তো এখানে আসলে আমি এই ওয়ার্ডটা আবারও আপনাকে ক্লিয়ার করতে চাই, সবাইকে ক্লিয়ার করতে চাই। ভারত বিরোধিতা না। ভারতের জনগণের সাথে আমাদের কোনো সমস্যা নাই। ইন্ডিয়ার একটা মানুষকে আমি ঘৃণা করি না। তাদের আধিপত্যবাদকে আমি ঘৃণা করি। তাদের আগ্রাসনকে আমি ঘৃণা করি। তারা যখন সীমান্তে হত্যা করে সেটাকে আমরা ঘৃণা করি। তারা যখন আমার ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দেয় না, সেই নীতিটাকে আমরা ঘৃণা করি। এই যে চাপিয়ে রাখা, এই যে দাদাগিরির কালচারটা, এই কালচারটাকে আমরা ঘৃণা করি। এখন বাস্তবতা হচ্ছে, আমি কিন্তু একটু আগে এক্সাম্পল দিয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকাকালীন ওপার থেকে গুলি আসলে বাংলাদেশ থেকে পাল্টা গুলি যেত। এইটার মধ্যে তো ক্ষতিকারক কিছু নাই। সীমান্তের এটাই নিয়ম। তোমরা যদি গুলি করো আইন বহির্ভূতভাবে, তাহলে আমিও গুলি করতে পারি। তোমরা বন্ধ করো, আমিও বন্ধ করব। এটাই আমরা ১১ বারবার বলতে চেয়েছি। এই জায়গাটার মধ্যে ভারত বিরোধিতার কোনো ব্যাপার নেই, বা ভারত বিরোধিতা করে ক্ষমতায় টিকে থাকার কোনো ব্যাপার নেই। ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরোধী অবস্থানটা আমাদের স্পষ্ট ছিল। এবং আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, ইটস নট অনলি অ্যাবাউট ইন্ডিয়া। আমরা যেটা বলেছি, যে কোনো ধরনের আধিপত্যবাদ, সেটা যদি আমেরিকার হয় আমেরিকার হতে পারে, যদি চায়নার হয় চায়নার হবে, যদি ইসরায়েলের হয় তাহলে ইসরায়েল হবে। আমার দেশের সাথে অন্যান্য দেশের সম্পর্কটা হবে পারস্পরিক সম্মানবোধ, ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধে। আপনি আমাকে সম্মান করবেন, আমি আপনাকে সম্মান করব। আপনি আমাকে সম্মান করবেন না, কিন্তু আমার থেকে সম্মান চাইবেন, এই জায়গাটাতে আমরা একমত ছিলাম না। কিন্তু বাংলাদেশের মতো একটা ছোট দেশ, মানে আমরা যেটা দেখলাম যে আওয়ামী লীগকেও ভারতের কাছে দাসখত দিয়ে ক্ষমতায় থাকতে হচ্ছে, বিএনপিকেও ভারতের কাছে দাসখত দিয়ে ক্ষমতায় আসতে হচ্ছে। আপনি বলেন যে ইলেকশন ম্যানেজড হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট সেটার পার্ট ছিল। তাকেও তো তাহলে ভারতের সাথে মানে একটা নেগোসিয়েশনে যেতে হয়েছে। বা আমরা শুনি যে ইন্টারিম গভর্নমেন্ট বা পলিটিক্যাল পার্টিগুলো তারা আমেরিকার সাথে গোলামির চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি করেছে। তো বাংলাদেশের পক্ষে কি তাহলে কোনোদিন ভারত বা আমেরিকা বা এরকম সুপার পাওয়ারগুলোর বলয়ের বাইরে যাওয়া সম্ভব হবে না? খালেদা জিয়া প্রমাণ করে নাই।
তিনি তো ক্ষমতায় টিকে থাকতে পারেননি। না, উনি ওনার পিরিয়ডের মধ্যে কি কোনো বাধা পেয়েছিলেন যে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হতে হবে? আমি ২০০১ এর কথা বলছি। এর আগের পিরিয়ড না। এর আগের পিরিয়ডে বিএনপির নীতিগত কিছু ভুল ছিল। তত্ত্বাবধায়ক সরকার মানব, মানব না। তাদের ডিসিশন মেকিং এ ভুল ছিল। কিন্তু ২০০১ এর আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমল দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহির্বিশ্বের কোনো দেশের সামনে নাকেও খত দেননি, দস্তখতও দেন নাই। উনি সম্মানের সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি। তো অতএব আমাদের কাছে ওই মডেলটা আছে যে দিস ইজ পসিবল। আপনি হিম্মতের সাথে বাঁচবেন কিনা এই সিদ্ধান্ত আপনার। মানে আপনি কি শেখ হাসিনা হয়ে আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী হতে চান? নাকি ওইখানকার তিলকওয়ালি মুখ্যমন্ত্রী হতে চান? নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত নিতে যেয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মতো যদি শহীদ হয়ে যেতে হয়, তারই তো সন্তান জনাব তারেক রহমান। উনি কেন সিট দ্বারা খাড়া করে সেই সিদ্ধান্ত নিতে পারবেন না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পারলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পারলে, তাদের রক্ত জনাব তারেক রহমান পারবেন এটা আমি বিশ্বাস করি না। তাকেও পারতে হবে, তিনি পারছেন না কেন? আপনি কিছুদিন আগে জনাব তারেক রহমান সম্পর্কে একটি মন্তব্য করে খানিকটা বিতর্কের জন্ম দিয়েছেন এবং তারপরে আমরা দেখলাম যে আপনার বাসার সামনে হামলা বা মবের একটা চেষ্টা করা হলো। এটাকে আমরা আসলে obviously ফ্রিডম অফ স্পিচের এক ধরনের ব্যত্যয় বলেই ভাবতে চাই। কিন্তু যদি শেখ হাসিনার আমলে এ ধরনের কোনো মন্তব্য তার ব্যাপারে কেউ করত, তিনি মনে হয় একটা পডকাস্টে অংশ নেওয়ার জন্য আর বেঁচে থাকতেন না। কিন্তু আপনি এখন বসে আছেন এখানে সুস্থ শরীরে। তাহলে কি আপনি বলবেন যে বিএনপি তুলনামূলকভাবে অনেক সহনশীল? না, এটা আমি বলব না। কারণ হচ্ছে আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমি আপনার সামনে যে বসে আছি, একটু আগে যে শব্দটা ব্যবহার করেছি এটা অসংখ্যবার ব্যবহার করেছি। তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে আমি অসংখ্যবার বাংলাদেশের রাজপথে বলেছি। অসংখ্য প্রোগ্রামের মধ্যেও বলেছি। নাচনেওয়ালিও বলেছি। শেখ হাসিনাকে আমি নিজে বলেছি। আমি আপনার সামনে জলজ্যান্ত বসা আছি। তো শুধুমাত্র এই আমলে এসে আমি বলতে পেরেছি আগে পারিনি এই ব্যাপারটা তা না। প্রশ্নটা হচ্ছে আপনি মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে কথা বলবেন নাকি বলবেন না? এইটা হচ্ছে পয়েন্ট। সেটা শেখ হাসিনার আমল হোক, তারেক রহমানের আমল হোক, ইউনূস সাহেবের আমল হোক আর হোসেন মোহাম্মদ এরশাদের হোক, ডাজন্ট ম্যাটার। আপনার চরিত্র যদি সঠিক থাকে আপনি সব আমলেই বলতে পারবেন। কারণ আপনি জানেন যে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যেটা আমি সবসময় বলি। আপনার সাথে কথা বলতে, বলতেও আমি মারা যেতে পারি। আমি ১০ বছর পরেও মারা যেতে পারি। একটু পরেও মারা যেতে পারি। আমার মৃত্যুটা উপর থেকে নির্ধারিত। সেটা শেখ হাসিনা, ইন্ডিয়ান তারেক রহমান, সালাউদ্দিন সাহেব ঠিক করতে পারবেন না। আমার মৃত্যু যখন নির্ধারিত আমি তখনই মরব। তার আগ পর্যন্ত আমি সত্যি কথা বলব কি বলব না, সেটা আমার ব্যাপার। বাংলাদেশের পলিটিশিয়ানদের প্রবলেম হয় তারা কথা বলার সময় ফিল্টার করে কথা বলে। এখানে একটা থাকে মুখ দিয়ে বের হতে, হতে ছাঁকনিতে চা ঢালার মতো ফিল্টার করে। কারণ অনেক সুবিধার ব্যাপার আছে, নেগোসিয়েশনের ব্যাপার আছে, ক্ষমতার ব্যাপার আছে। যেহেতু আমি ক্ষমতার রাজনীতি করি না, এই কারণে আমার ফিল্টার করতে হয় না। সো আমি হাসিনার আমলেও বলেছি, আমি এই আমলেও বলছি। ঘটনাটা হচ্ছে শেখ হাসিনার আমলে যেটা হতো, মিডিয়া আমাদের ওইভাবে করে সামনে আসতে দিত না। প্রচারে অনেক বাইন্ডিংস ছিল। সো ইউটিউবে এইভাবে করে আমাদের ভিডিও আপলোড হতো না। মিডিয়াকে বলা ছিল। টক শোতে আমাদের ডাকা হতো না, ব্ল্যাকলিস্টেড করে রাখা হতো। সো এই কারণে আমাদের ওই সময়কার কথাগুলো ঠিকমতো প্রচারণায় আসতো না, যেইটা এখন বেশি আসে। এই পয়েন্টটা আপনি বলতে পারেন যে এই সময়ে এসে প্রচারণার বাধাটা অনেকখানি সরে গেছে। যেটা শেখ হাসিনার সময় অনেক বেশি বাধাগ্রস্ত হতো। এটা তো বেসিক্যালি ভাই একটা ঘটনা বাসার যে মপটা। মানে এটা নিয়ে কি আপনি ওটার ডিটেইলস কি বলতে চান বা বলার মতো? না, দেখুন এই ঘটনাটাকে কেন্দ্র করে আমার বাসায় একটা মব সৃষ্টি করা হয়েছিল এবং আমার পঞ্চগড়ের যে জেলা কার্যালয় ছিল, সেখানেও ছাত্রদল, যুবদল মিছিল করে যে অফিস তছনছ করেছিল। এখন বাস্তবতা হচ্ছে তারপরেও সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিল আমি মামলা করব কিনা। আমি ওখানে যে উত্তরটা দিয়েছিলাম সেই উত্তরটাই দিতে চাই। তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে জনাব তারেক রহমান যখন লন্ডনে ছিল, উনার ব্যঙ্গচিত্রটা উনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করে ফ্রিডম অফ স্পিচের কথা ঘোষণা দিয়েছিলেন। উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু এটা উনার ওয়াদা ছিল ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে জনাব সালাউদ্দিন সাহেব, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সংসদে দাঁড়িয়ে এবং সংসদের বাইরে অসংখ্যবার বলেছে মব কালচার থাকবে না। তার মানে ওনার আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএনপি গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে মব কালচার থাকবে না। তারপরে আমার বাসভবনের সামনে যদি মব হয়ে থাকে,
ছাত্রদল যুবদল যদি মপ করে আমার পঞ্চগড়ের জেলা কার্যালয় ভাঙচুর করে থাকে, তাহলে জনাব সালাউদ্দিন সাহেবের দায়িত্ব এটা বিচার করা। এই কারণে আমি কোনো মামলাতে যাইনি, বরং আমি উল্টা পরিপ্রেক্ষিত দেখতে পেয়েছি। আমার বাসভবনের সামনে যখন মপ করা হচ্ছিল এবং মাইকে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছিল, তখন আমার যুব জাগপার নেতা জনি নন্দী সেটা সইতে না পেরে বাধা দিতে গিয়েছিল, তাকে বরং উল্টা অ্যারেস্ট করা হয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিতে পারেনি, লোয়ার কোর্ট জামিন দিতে পারেনি, এই মুহূর্তে মামলাটা হাইকোর্টে আছে। তো আমার যুব জাগপার নেতা মব আটকাতে যেয়ে এই মুহূর্তে জেলখানায় অবস্থান করছে। আমি আসলে এটা নিয়ে কোনো মামলাতে যাব না। এটা সালাউদ্দিন সাহেব যেহেতু দায়িত্ব নিয়েছে, দেখি উনি কতখানি দায়িত্ব পালন করে। বিএনপি তো আসলে কোনো পলিটিক্যাল পার্টি যতটা, তার সাথে বেশি বলা হতো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। কারণ এখানে সব ধরনের সব মতাদর্শপন্থী মানুষই কম বেশি ছিল। এবং আপনার কথা থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে বেগম জিয়ার বিএনপি এবং তারেক রহমানের বিএনপি ভাস্টলি ডিফারেন্ট। যদি বিএনপিতে বেগম জিয়াপন্থী যে রাজনীতি ছিল বা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি ছিল, সেটা কোণঠাসা অবস্থা থেকে মুক্তি পায়, আপনারা কি জামায়াত জোট ছেড়ে বিএনপি জোটে আবার যাবেন? এটা ডিপেন্ড করে বিএনপির নেতৃত্বে কারা থাকবে এবং তাদের নীতি কি হবে। হ্যাঁ, আপনার কথাটা খুব চমৎকার। দেখুন, আমি কিন্তু আমার দল বিএনপি যখন ৭ দলীয় জোটে ছিল ২০০১-এর আগে ওই জোটে ছিল। পরবর্তীতে যখন ৭ থেকে ৪ হয়, ৪ থেকে আবার ১৮ হয়, ১৮ থেকে ২০ দলীয় জোট হয়। জোটগুলোর মধ্যে কিন্তু জাকপা ছিল এবং জোটের রাজনীতি যখন বন্ধ হয়ে গেল, ওই জোটের মধ্যে জামাতও ছিল, জাকপাও ছিল, বিএনপি ছিল। আমরা একসাথেই ছিলাম। জোটের ২০ দলীয় জোটকে বিলুপ্ত করে যুগপৎ আন্দোলন শুরু করা হয়। বামপন্থী রাজনৈতিক দলদের সুযোগ দেওয়ার জন্য। তারা নাকি জামাতের মতো ইসলামিক দলের সাথে এক টেবিলে বসতে পারবে না। এক ঠুনকো লজিক দিয়ে ২০ দলীয় জোটকে বিলুপ্ত করে দেওয়া হয় এবং বিলুপ্তর পর যখন যুগপৎ আন্দোলন শুরু হয়, আমরা যুগপৎ আন্দোলন কিন্তু বিএনপি নেতৃত্বাধীন অবস্থায় করেছি। আমার মনে পড়ে জামাতের একটা সমাবেশ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, তখনও আমার দল বিএনপির যুগপৎ আন্দোলনেই আছে। জামাতের ওই মঞ্চের মধ্যে উঠে আমি বিএনপির নেতাকর্মীরা যে পাথর দিয়ে মানুষ হত্যা করছে এবং চাঁদাবাজি করছে হাসিনা পরবর্তী বাংলাদেশে, এটার সমালোচনা করেছিলাম। সেই সমালোচনাটা বিএনপির নেতারা নিতে পারে নাই। না নিতে পারে আমার তখনকার যে জোট ১২ দলীয় জোট বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে তাদের নির্দেশনা দিয়েছিল, তারা আমাদেরকে অব্যাহতি দেয়। সেই অব্যাহতির পরিপ্রেক্ষিতে আমরা ১১ দলীয় ঐক্য, যেটা পরবর্তী হয়েছে তখন ছিল ৮ দল, সেইটার সাথে সংযুক্ত হই। এখন বিএনপির সাথে আমাদের দূরত্বটা শুরু হলো কোথায়, এই জিনিসটা বুঝতে হবে। আমাদেরকে বিএনপির গুলশান অফিসে ঐক্যমত্য কমিশনের বৈঠকের আগে চাপিয়ে দেওয়া হতো কালকে যে কি কি বলতে হবে। আমরা শরিক দল, আমরা অঙ্গ সংগঠন না বিএনপির, ছাত্রদল যুবদল না, শরিক রাজনৈতিক দল। ছোট হতে পারি, ক্ষুদ্র হতে পারি, শরিক রাজনৈতিক দল। আমাদের সাথে বিএনপি ডিসকাস করতো আগে এই টপিক কি করা যায়, আমরা মতামত দিতাম, তারা মতামত দিত, সিদ্ধান্ত হতো। আমাদেরকে ঐক্যমত্য কমিশনে যে পরের দিন কি বলতে হবে এটা সালাউদ্দিন সাহেব ফিক্সড করে দিত। আমরা তাদের চাকর বাকর না, এবং যেগুলা ফিক্সড করে দেওয়া হতো সেগুলা আমাদের কাছে মনে হতো আমরা তো এগুলোর সাথে একমত না, যেটার প্রমাণ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের সাথে বেইমানি করা নিয়ে, নোট অফ ডিসেন্ট নিয়ে। তো আমরা ওগুলোতে একমত হতাম না দেখে তাদের সাথে আমাদের দূরত্ব বৃদ্ধি হতো এবং বিএনপির ওই তৎকালীন চাঁদাবাজি, পাথর দিয়ে হত্যা, এগুলা নিয়ে প্রতিবাদ করায় আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। আমরা জামাতের সাথে আন্দোলন শুরু করি, একসাথে নির্বাচন করেছি, এখন একসাথে বিরোধী দলে আছি। বিএনপি যদি চরিত্র পরিবর্তন করতে পারে, তারা যদি ভারতের সামনে মাথা নত না করে, তারা যদি আসলেও যেটা বলে যে সবার আগে বাংলাদেশ, সেটা যদি তারা আসলেও বিশ্বাস করে এবং সেই ধরনের কার্যক্রম করে, বিএনপি তো আমাদের শত্রু না। আমি আমার জায়গা থেকে যেটা বুঝি, আমার শত্রু মূলত আওয়ামী লীগ। যদি বাংলাদেশ চিন্তা করেন, অপরাজনৈতিক যেই দলটা আছে, রাজনৈতিক দল না, অপরাজনৈতিক দল আওয়ামী লীগ। এবং আমি বহির্বিশ্বে বুঝি ভারতীয় আধিপত্যবাদ আমার শত্রু, অর্থাৎ তাদের ওই নীতিটা। এই দুইটার সাথে আপনি যদি সংযুক্ত হন কোনোভাবে, আমি আপনার সাথে নাই। আপনি যত বড় ক্ষমতাবান হন, এই দুইটা অংশ বাদ দিয়ে আপনি দেশপ্রেমিক রাজনীতিতে আসেন, আমি আপনার সাথে আছি এনি টাইম, মোস্ট ওয়েলকাম। আপনাদের জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু নতুন দল, তাদের সাথে আপনাদের বোঝাপড়ার ব্যাপারটা কীরকম এবং এই দলের সামনের দিনের রাজনৈতিক উত্থানের কোনো সম্ভাবনা আছে কিনা আপনাদের কি মনে হয়? কারণ আমরা দেখি সংসদে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপির এমপিদের পারফরমেন্স নিয়ে, তাদের কথাবার্তা নিয়ে। আপনি কিভাবে দেখছেন এনসিপির ভবিষ্যৎকে? না, প্রথম যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে বোঝাপড়া। আমাদের ১১ দল একটা খুব চমৎকার কালচার আছে, এটা না বলে পারছি না, মানে লোভ লাগছে। বিএনপির সাথে আলোচনার সময় যেটা হতো, বিএনপি চাপিয়ে দিত। বাইরে প্রেসের সামনে কি বলতে হবে, মিডিয়াতে কি বলতে হবে, কোথায় কি বলতে হবে, ওরা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিত।
11 দলে একটা সুন্দর কালচার আছে। জামাত হোক, এনসিপি হোক, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এলডিপি, এবি পার্টি যারাই আছে, সবার কথা বলার সুযোগ আছে। আমাদের ওখানে ২ টা কমিটি আছে। একটা হচ্ছে লিয়াজোঁ কমিটি, একটা শীর্ষ নেতাদের কমিটি। ২ টা টেবিলেই যেকোনো বিষয় নিয়ে আলোচনা হয়। সবাই মতামত দেয়, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পারস্পরিক বোঝাপড়াটা শুধুমাত্র এনসিপি না, ঐক্যের জায়গা থেকে সকল দলের সাথেই জাগপার ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে যতদিন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে অবস্থানে আছি। দ্বিতীয় আপনার প্রশ্ন যেটা ছিল এনসিপির ভবিষ্যৎ। এনসিপির ভবিষ্যৎ আসলে ভবিষ্যৎ বলে দিবে। এটা আসলে এই মুহূর্তে বলাটা কঠিন। বাট যাত্রা শুরুর সময় যেই এনসিপি ছিল, নাহিদ যখন আ অন্তর্বর্তী সরকারের থেকে রিজাইন করে আসলো, মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান হয়েছিল সংসদ ভবনের সামনে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপি আমার থাকার সৌভাগ্য হয়েছিল। সেদিন আমি তাদের শুভেচ্ছা জানিয়েছিলাম। একসাথে ঐক্য হবে জানতামও না। শুভেচ্ছা জানিয়েছিলাম। কারণ তাদের মধ্যে যে জুলাইয়ের স্পিরিটটা ছিল, এটা আমার কাছে খুব ভালো লাগতো। সেটা নিয়ে তারা পথ চলেছে, একটা লম্বা সময় হয়ে গেছে অলরেডি। ওই সময়ের এনসিপির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটা পরবর্তীতে একটু ভাটা পড়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মানে শুরুর এনসিপি পরবর্তীতে যে বিভিন্ন কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে হোক, অপবাদ হোক, যৌক্তিক কারণ হোক, অযৌক্তিক কারণ হোক, গুজব হোক, যেটিই হোক, ওই স্পিরিটটার জায়গা থেকে জনপ্রিয়তাটা পরবর্তীতে কিছুটা কমেছিল। এবং নির্বাচন পরবর্তীতে আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের পরে সংসদে তারা একটা চমৎকার ভূমিকা রাখছে। এটা অস্বীকার করার কোনোই উপায় নাই। এই চমৎকার স্পিরিটটা ধারণ করে তারা যদি সংসদ এবং রাজপথ ২ টা জায়গায় একসাথে প্যারালালি এগিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতে ভালো কিছু হতে পারে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ। এনসিপি আমার কাছে যেটা মনে হয় এখন পর্যন্ত ভালো করেছে। ভবিষ্যৎটা আসলে ভবিষ্যতই বলে দিবে। তবে এনসিপিতে আমার যে জিনিসটা মনে হয়, ওদের আসলে মানে গাইড করার মতো মানুষের একটু সংকট আছে। খোলামেলা বললাম, জানি না এনসিপি আমাদের ঐক্যেই আছে, রাগ করবে কিনা আমার কথা শুনে। মানে এইজের এবং অভিজ্ঞতার জায়গাটা, বয়স এবং অভিজ্ঞতার কোলাবোরেশনে ওদের সামনের পথ চলার জন্য গাইড করা, নিজেদের দলের কথা বলছি, সেই জায়গাটাতে একটু সংকট আছে বলে আমার মনে হয়। এছাড়া তারা এখন পর্যন্ত ভালো করছে। বাকিটা সময় বলে দেবে। আওয়ামী লীগ ফেরত আসা ঠেকানোর জন্য এই যে আপনারা একটা স্টেট সংসদের পার্ট হয়ে সংসদে গেলেন, ইদানিং আওয়ামী লীগ ফেরত আসা নিয়ে অনেক কথা হচ্ছে। আমি যদি সরাসরি জানতে চাই, বিএনপির হাত ধরে আওয়ামী লীগ ফেরত আসার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? যদি শুরু না হয় কবে নাগাদ শুরু হতে পারে? বিএনপি আওয়ামী লীগকে খুব চমৎকারভাবে ব্যবহার করেছে। এটা আমার কাছে মনে হয়। নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা, তাদের ভোট ব্যাংককে নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা, তাদের অবৈধ অর্থ এবং অবৈধ অস্ত্রকে ব্যবহার করা, গায়ের জোর, পেশিশক্তি। নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের যে সমঝোতাটা ছিল, আমার কাছে মনে হয়, এটা ব্যক্তিগত মতামত, তো সেইটাকে বিএনপি খুব ভালো মতো আওয়ামী লীগকে ব্যবহার করেছে। এখন তারা ক্ষমতায় চলে আসার পরে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যাপারে তাদের খুব বেশি আগ্রহ আছে বলে আমার মনে হয় না। কারণ অতীত ইতিহাস যেই জিনিসটা বলে, শেখ হাসিনা যখন ভারত থেকে অতীতে ফেরত এসেছিল, তার ১৩ দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছিল। ১৩ দিন। এটা আমার ধারণা জনাব তারেক রহমানের মনে আছে। যে শেখ হাসিনা যদি ফেরত আসে, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো শহীদ প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে যেতে পারে। তো সেটা আমার মনে হয় উনি চাইবেন না। আমার ধারণা ব্যবহার করা শেষ। এই মুহূর্তে আওয়ামী লীগকে আনতে চায় না বিএনপি। তবে সম্ভবত আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য, মিডিয়া, অর্থ, অস্ত্র এগুলো ব্যবহার করতে চায়। এগুলোর সমঝোতা বোধহয় চলছে। সম্ভবত। জামাতের সাথে আপনারা একটা নির্বাচনী সমঝোতা বা নির্বাচনী জোট যেটাই বলি, সেটা করেছিলেন। যত যাই হোক, জামাত তো আসলে দিন শেষে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত। একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতৃত্বে একটা লং টার্ম জোটের সম্ভাবনা কি আপনারা আসলেই দেখেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায়? ওই যে আপনার আগের প্রশ্নের উত্তরের সাথে কানেক্ট করে বলতে পারি, এনসিপি দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কারণ হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আসলে যখন ঐক্য করে, তারা আমাদের উপর কি চাপিয়ে দিতে পারে। বিএনপি যেমন চাপিয়ে দিতে হচ্ছে এই লাইন বলতে পারে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে আমি ঐক্য করার পর দেখেছি যেই আহ্বানগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের পক্ষ থেকে আসে, সেটা হচ্ছে আজান দিয়েছে, চলো নামাজ পড়ে ফেলি। এটাতে তো আসলে মন খারাপ করার কিছু আছে বলে মনে হয় না। আমরা বৈঠক করতে করতে আমিরে জামাত সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দ সহ ১১ দলের অসংখ্যবার নামাজ পড়েছি। এইটা ব্যতীত
ধর্মভিত্তিক রাজনৈতিক দল আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে এটা আমি এখন পর্যন্ত দেখিনি বা কোনো কিছু পাইও নাই। এনসিপির নারী নেতৃত্বরা তো ১১ দলের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছে। সবাই তো হিজাবও পড়ছে না। আমার দলের সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান হিজাব করেন না। সংরক্ষিত নারী আসনে উনি মনোনয়ন পেয়েছে ১১ দল থেকে। তো ধর্মভিত্তিক রাজনৈতিক দল যে আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে যে মধ্যপন্থী হতে পারবা না অথবা এটা মেনে চলতে হবে, এইটা হচ্ছে গাইডলাইন, এরকম কোনো কিছু আমি দেখি নাই। তো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আলাদা কোনো লেবাস আছে বলেও আমার মনে হয় না। বরং আমি যেটা দেখতে পাই, জামাতের নেতারা ৩৬৫ দিন একই রকম। নির্বাচনের আগেও যিনি মাথায় টুপি পরতো, নির্বাচনের পরেও পরে। মানে নির্বাচনকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা সালাউদ্দিন সাহেবের মতো মৌসুমি টুপি পরে না। ৩৬৫ দিন যিনি পরেন তিনি পরেন। আর যিনি পরেন না তিনি পরেনই না। তো এই কারণে আমি আসলে তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র খুব বড় একটা টপিক। এই প্রশ্নটা আপনাকে করার কারণটা নিশ্চয়ই ধরতে পারছেন কিছুটা যে আপনার দলকেও অনেকটা পরিবারতান্ত্রিক দল বলেই ট্যাগ দেওয়া হয় বা বলা হয় আরকি। এই পরিবারতান্ত্রিক রাজনীতিটাকে আসলে ঠিক কিভাবে দেখছেন বা এটাকে আসলে দূর করা উচিত কিনা? এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে বিএনপিও আসলে পরিবারতান্ত্রিক পদ্ধতিতেই চলে আসছে বছরের পর বছর ধরে। তারেক রহমানের অবর্তমানে বিএনপির হাল আসলে কে ধরবে বা কার ধরা উচিত বলে আপনার মনে হয়? আচ্ছা, ১ম প্রশ্নের উত্তরটা পরিবারতন্ত্র আমাদের এই সাবকন্টিনেন্টে খুব বেশি দেখা যায় রাজনীতিতে। এটা সত্যি। যেটা বাংলাদেশে মূলত জামাতের মধ্যে দেখা যায় না, বাকি কম বেশি সব দলের মধ্যেই দেখা যায় পরিবারতন্ত্রের যে ব্যাপারটা। এটা আছে। তবে এটার সাথে আমি একটু সংযুক্ত করতে চাই, পরিবারতন্ত্রকে বেইস করে বাংলাদেশে অথবা সাবকন্টিনেন্টে সেই দলগুলাই টিকে আছে যাদের মধ্যে আসলে নেতৃত্ব দেওয়ার মিনিমাম ক্যাপাসিটি আছে। মানে মওলানা ভাসানীর পরিবারের পরবর্তী জেনারেশনকে আমরা দেখতে পাই নাই। এইভাবে করে বড়, বড় নেতাদের পরিবার যারা ছিল, আপনি যদি বাকিদের কথা চিন্তা করেন, শেরেবাংলা একে ফজলুল হক, এগুলো কিন্তু হওয়ার কথা ছিল। সচিন টেন্ডুলকারের ছেলে এখন ন্যাশনাল টিমের কোথায় খেলে আমি আসলে জানি না। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম উদাহরণ দিয়ে সেটা হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, নেতৃত্ব গুণ যদি থাকে তাহলে আপনি পরিবারতন্ত্রের সহযোগিতা সুবিধাটা পাবেন। অবশ্যই আছে। জনাব তারেক রহমান অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা রাশেদ প্রধান, আন্দালিব পার্থ, আপনি যেভাবে করেই বলেন, মিনিমাম ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যদি থাকে তাহলে পরিবারের ব্যাকগ্রাউন্ডের ওই সুবিধাটা পাওয়া যায়। এই সুবিধাগুলোর মধ্যে অনেক বড় ব্যাপার আছে। যেমন আমার মনে পড়ে আমি যখন ছোট থেকে বড় হয়েছি, প্রতিদিন রাতের বেলা খাওয়ার টেবিলে আমার মরহুম পিতামাতা খেতে, খেতে আমাদের সাথে রাজনৈতিক গল্প করত। সো জ্ঞান চর্চারও একটা সুযোগ ছিল। এগুলা ফ্যাসিলিটিস তো অটোমেটিক আমরা পেয়েছি, যেটা বাকিদের শিখে বড় হতে হয়েছে। খুব স্বাভাবিক। সো ওই মিনিমাম ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যদি থাকে তাহলে পরিবারতন্ত্রর একটা সুযোগ পাওয়া যায়, এডিশনাল বেনিফিট। কিন্তু যদি ক্যাপাসিটি না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, যোগ্যতা না থাকে, তাহলে শুধুমাত্র পরিবারতন্ত্রের অথবা ব্লাড লাইন দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না। তারেক রহমানের অবর্তমানে বিএনপির হাল কে ধরতে পারে বা কার ধরা উচিত? তারেক রহমানের অবর্তমান আমরা এত তাড়াতাড়ি কেন চিন্তা করছি আমি জানি না। বলা যাচ্ছে না আসলে যেরকম পরিস্থিতি দেশের। না, উনি মাত্র প্রধানমন্ত্রী হয়ে আসলো। আ আমার ধারণা উনি দীর্ঘদিন চালাবেন। আমার ধারণা, কারণ যেহেতু ভারতের সাথে একটা ভালো কানেকশন দেখা যাচ্ছে। তো যেহেতু আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নের খাতিরে বলতে পারি, আপনার প্রশ্নটা এটা হলে বরং ভালো হতো যে ১০ বছরের বেশি তো প্রধানমন্ত্রী থাকার সুযোগ নাই। তারপরে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে? এটা হলে কোয়েশ্চেনটা পারফেক্ট হতো। আমি মনে করি উনার যে কন্যা আছে জাইমা রহমান, তাকে রেডি করা হচ্ছে। আপনি খেয়াল করবেন জনাব তারেক রহমান যেমন অল্প প্রোটোকলে ঘুরে বেড়ায়, এটা খুব ভালো। ৩ টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, দেখতে ভালো লাগে। ট্রাফিক সিস্টেম জ্যাম হয় না, এগুলা যেমন ভালো। একইভাবে উনি প্রোটোকল ভেঙে জাইমা রহমানকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায় যেখানে তার বসার যোগ্যতাই নেই পরিচয় হিসেবে। মানে ওগুলা রাষ্ট্রীয় আসন, আপনি চাইলেও নিতে পারেন না। সো এরকম বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যেয়ে অলরেডি রেডি করা হচ্ছে পরবর্তী প্রাইম মিনিস্টার হওয়ার জন্য। তবে যেহেতু কোয়েশ্চেনটা আমাকে করে ফেলেছেন, ওই পরিবার নিয়ে মন্তব্য করার অধিকার আমার নাই। তো যেহেতু প্রশ্ন করেছেন, আমার কাছে কেন জানি মনে হয় আ জাইমা রহমানের আগে জোবায়দা রহমানকে নিয়ে চিন্তা করা উচিত। কারণ উনি হাইলি এডুকেটেড এবং শুধুমাত্র তারেক রহমানের ওয়াইফ হওয়ার কারণে উনি একজন ডাক্তার হওয়ার পরেও এই মহান পেশায় কাজ করতে পারে নাই। বাংলাদেশেও পারে নাই। বিদেশে যাওয়ার পরে সম্ভবত নিরাপত্তার জন্য পারে নাই। তো উনি ওনার পুরা ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করেছে। এরকম হাইলি প্রফেশনাল একজন মানুষ, হাইলি এডুকেটেড একজন মানুষ
ওনার আসলে রাজনীতিতে আসা উচিত বলে আমি মনে করি। কারণ মনে করি ওনার ভালো রকমের যোগ্যতা আছে। আমার গতকালকে ওনার একটা মন্তব্য আমার এখনো কানে ভাসছে। উনি বলেছেন যে, এই যে শিশু হত্যা হলো যে, জনাব তারেক রহমান দেখতে গেল ধর্ষণের পর যাকে মাথা আলাদা করে ফেলা হয়েছে। রামিসা খুব দুঃখজনক। ওই জায়গায় তারেক রহমান যখন গেলেন, ওনার সহধর্মিণী একটা চমৎকার কথা বলেছে। সেটা হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে নয়, একটা কন্যা সন্তানের পিতা হিসেবে তারেক রহমানের যাওয়া উচিত। এই লাইনটার মিনিং বুঝাটা অনেক ইম্পোর্টেন্ট। এই লাইনের মিনিংই আমরা অনেকে বুঝি না। সো এই জিনিসটা যিনি অনুধাবন করতে পারেন, তার রাজনীতিতে আসা উচিত। কিন্তু আপনি জিয়া পরিবারের কথা বললেন। বিএনপির অর্গানোগ্রাম অনুযায়ী তো মির্জা ফখরুল সাহেব কিংবা বর্তমানের যে প্রোটোকল আমরা দেখি সেই অনুযায়ী সালাউদ্দিন সাহেব, তাদের পরবর্তীতে হাল ধরার কথা বিএনপি। সেটা কেন হবে না? সেটা হবে না কারণ হচ্ছে বিএনপি এমন একটা রাজনৈতিক দল, যারা জিয়া পরিবারের কেউ না থাকলে তারা রাজনীতিই করবে না। মানে জিয়া পরিবারের কেউ যদি ওখানে দাঁড়িয়ে না থাকে ব্লাড লাইনের, তাহলে বিএনপি ১৭ টুকরা হবে, ৭ টুকরাও না। ৭০ দশকের সবচেয়ে বড় দল ছিল হচ্ছে মুসলিম লীগ। আমার দাদা মুসলিম লীগ করতো, পাকিস্তান আমলে স্পিকার ছিল। এখন ৭ টুকরা হয়েছে। জিয়া পরিবারের কেউ যদি না থাকে তাহলে বিএনপি ১৭ টুকরা হবে। কারণ বিএনপিতে কেউ কাউকে মানে না। আমি দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছি। একই জোটে ছিলাম, একই ঐক্যে ছিলাম। অসংখ্য মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়েছে। স্থায়ী কমিটির ৩ জন সদস্য আমাদের সাথে মিটিংয়ে বসলেও আমরা দেখতাম নিজেদের ভিতরে খুঁটিনাটি গোলমাল শুরু হয়ে যেত ওই মিটিংয়ের মধ্যেই। সো ওখানে কেউ কাউকে মানে না এবং সবাই নিজেকে সর্বোচ্চ নেতা মনে করে। সো বিএনপিতে এখনই এত গ্রুপিং আছে। জিয়া পরিবারের কেউ যদি না থাকে এবং জিয়া পরিবারের কেউ থাকার পরেও যদি সঠিক নেতৃত্ব দিতে না পারে, তাহলে জিয়া পরিবারের ওই ভবিষ্যৎ নেতৃত্বকে ব্যবহার করেও বিএনপি টুকরা টুকরা হয়ে যেতে পারে। ভাই আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি একটা জিনিস জানতে চাই স্পেসিফিকলি। আ জুলাই অভ্যুত্থানের তো অলমোস্ট ২ বছর হয়ে যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকার গিয়ে ট্রানজিশন পিরিয়ড গিয়েছে, নতুন সরকার এসেছে, আপনাদের জোট বিরোধী দলীয় জোট হয়েছে। এখন যদি চোখ বন্ধ করে একবার সেই সময়টার কথা ভাবেন, সেই সময়ে যে স্বপ্ন দেখে এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, এখন সেই স্বপ্নের কতটুকু পূরণ হয়েছে এবং কতটুকু পূরণ শেষ পর্যন্ত আসলে হবে? দেখুন ওই সময়ের পরবর্তী আগে একটা সংশোধনী দেই আপনি বলেছেন নেতৃত্ব, তো আমি নেতৃত্ব দিইনি। আমি সাধারণ কর্মী হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি। নেতৃত্ব দিয়েছি বললে আসলে মিথ্যা অহংকার করা হবে। তো বাস্তবতা হচ্ছে আমরা একটা অসম্পূর্ণ গণঅভ্যুত্থান করেছিলাম। যেই গণঅভ্যুত্থানকে সম্পূর্ণ করতে পারিনি এবং এটা কিন্তু বিপ্লব না। এটা মানুষ আমার কাছে মনে হয় একটু ভুল করে। বিপ্লব একটা ডিফারেন্ট জিনিস, গণঅভ্যুত্থান ডিফারেন্ট জিনিস। আমরা একটা অসম্পূর্ণ গণঅভ্যুত্থান করেছিলাম। আমাদের করার কথা ছিল বিপ্লব। আমরা বিপ্লব করতে পারি নাই, করেছি গণঅভ্যুত্থান, সেটাও হয়েছে অসম্পূর্ণ। এবং আমরা যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী ওই সময়টাতে প্রকৃত জাতীয় সরকার করতে পারতাম এবং জনগণের যে ম্যান্ডেটগুলা ছিল সেগুলো পূরণ করে নির্বাচনটা দিতে পারতাম, তাহলে খুব ভালো হতো। যেটা আসলে ওই সময় জনাব তারেক রহমানের রাজি না হওয়ার কারণে আমরা জাতীয় সরকারটা করতে পারি নাই। জনাব তারেক রহমান ওই সময় চিন্তা করেছিল যে কিছুদিনের মধ্যে নির্বাচন হবে। আমার এখন জাতীয় সরকারে ৩ জন ৫ জন প্রতিনিধি না দিয়ে ২৮০ সিট নিয়ে ক্ষমতায় যাওয়া উচিত। যে কারণে উনি রাজি হয়নি। যাই হোক সেটা অন্য বিষয়। ওখানে যাব না। কিন্তু বাস্তবতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের যেই চাওয়া পাওয়া, জনগণের চাওয়া পাওয়া যদি আপনি চিন্তা করেন শুধুমাত্র হাসিনা হটাও, ব্যাপারটা তো তা না। মানে একটা সংস্কারের পরিকল্পনা ছিল। তো সেই সংস্কারটা তো হয় নাই। সেই সংস্কার হওয়ার কোনো সুযোগও দেখা যাচ্ছে না। যেটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলাপ করেছি। অধ্যাদেশগুলা বাতিল, জুলাই সনদ বাস্তবায়নের, বিএনপির যে গড়িমসি তারা তাদের অক্ষরে করতে চায়। তো এই সবকিছু মিলিয়ে ওই জুলাইটা আসলে মানে আমার কাছে বলতে খারাপ লাগে বাট ব্যর্থ হয়েছে। মানে নতুন বাংলাদেশে আমরা জুলাইয়ের চাওয়া পাওয়া যেটা ছিল সেটা পাই নাই। ভবিষ্যতে আরেকটা জুলাই হবে কিনা আমি জানি না। তবে আমি মনে করি এভাবেই যদি চলতে থাকে তাহলে এর পরের বার একটা বিপ্লব অনিবার্য। আ আমাদের আসলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অপটিমিস্ট হওয়া ছাড়া খুব একটা উপায় বোধহয় নাই। আপাতত এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করব। ভাইয়া মানে এরকম ইনসাইটফুল এবং প্রাণবন্ত আড্ডা অনেকদিন পরেই দিচ্ছি আসলে। আ আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য। হোপফুলি সামনে আবারও কখনো আড্ডা হবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা আজকে দেখছে সবাইকে জানাই শুভেচ্ছা, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আসসালামু ভাইয়া। আলাইকুম।